একদিন কিছু বন্ধু মেক্সিকোতে ভ্রমণ করতে আসে এবং একটি পুলে সবাই মিলে আনন্দ করে, কিন্তু তাদের এই আনন্দটা ভয়ঙ্কর রূপ নেয় যখন তারা একটি পিরামিডের মতো দেখতে প্রাচীন অভিশপ্ত মন্দিরে বেড়াতে যায়। আর এই পিরামিডের ভেতরে এমন কিছু ছিল যা ধীরে ধীরে সবাইকে গ্রাস করে, যে কারণে তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে বাধ্য হয়। কিন্তু পিরামিডে তাদের সাথে কি হয়েছিল এবং তারা কেন অভিশপ্ত হয়ে যায় সেটা জানবো আজকের গল্পে। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিবেন। চলুন তাহলে শুরু করি। মুভির শুরুতে আমরা একটি রহস্যময় পিরামিডের ভেতরে একটা অল্প বয়সের মেয়ে সাহায্যের জন্য চিৎকার করতে দেখি, কিন্তু তাকে কেউ সাহায্য করে না এবং তারপর হঠাৎ করেই তাকে কিছু একটা আক্রমণ করে। এর পরের দৃশ্যে আমরা দেখি চার বন্ধু একটি পুলে আনন্দ করছে। তারা মেক্সিকো ভ্রমণের পরিকল্পনা করেছিল, এরিক এবং স্টাসি, কিন্তু জেপ এবং তার গার্লফ্রেন্ড অ্যামি তাকে ছাড়াই ট্রিপটা বাতিল করতে চায়। তারা চারজনে একসাথে এসেছিল এবং তাদের খুব ভালো সময় কাটছিল। এর মধ্যে হঠাৎ অ্যামির কানের দুল কোথাও হারিয়ে যায় এবং সবাই সেটা খুঁজতে শুরু করে, কিন্তু তারা সেটা খুঁজে পায় না। ঠিক তখনই ম্যাথিউদ নামের একটি ছেলে এসে অ্যামিকে তার কানের দুলটা ফেরত দিয়ে বলে, আমার মনে হয় আমি তোমার কানের দুলটা খুঁজে পেয়েছি। অ্যামি তাকে ধন্যবাদ জানায়। জেব তাকে ড্রিঙ্ক অফার করে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কার সাথে এসেছো? ম্যাথিউদ বলে, আমি আমার ভাই হেনরির সাথে এসেছি, কিন্তু আজ সকালে সে তার গার্লফ্রেন্ডের সাথে একটি প্রাচীন মন্দিরে ঘুরতে গেছে। সেটা এখান থেকে বেশ কিছু কিলোমিটার দূরে এবং আগামীকাল আমি আমার বন্ধুর সাথে সেখানে যাব, তাই তোমরা যদি চাও আমার সাথে আসতে পারো। এই কথা শুনে সবাই খুব খুশি হয় এবং সাথে সাথেই রাজি হয়ে যায়। পরদিন সকালে তারা একটি বাস ধরে এবং একটি ছোট্ট গ্রামে নেমে যায়। ম্যাথিউদের কাছে এই এলাকার একটি ম্যাপ ছিল। সেটা দেখার পর তারা বুঝতে পারে যে সেই জায়গাটি এখনো 20 কিলোমিটার দূরে এবং তাদের এখান থেকে একটি ট্যাক্সি করে যেতে হবে। তাই তারা একজন ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করে, কিন্তু ড্রাইভার ম্যাপ দেখে সেখানে যেতে অস্বীকার করে এবং ড্রাইভার তাদেরকে বলে যে তোমরা সেখানে যেও না, কারণ জায়গাটি অভিশপ্ত। কিন্তু তারা হেসে উড়িয়ে দেয় এবং ড্রাইভারকে কিছু বেশি টাকা দেয়, যার কারণে ড্রাইভারও রাজি হয়ে যায়। তারপর সবাই ট্যাক্সিতে উঠে যায় এবং জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা যাবার পর ড্রাইভার একটি জায়গায় নামিয়ে দেয়, কারণ এখান থেকে ট্যাক্সি আর যেতে পারবে না, তাদের আরও এগিয়ে যেতে হবে। কিন্তু জেব জিজ্ঞাসা করে কিভাবে তারা ফিরে আসবে। ম্যাথিউদ হেনরির জিপটা দেখিয়ে তাদেরকে বলে, চিন্তা করো না, ফেরার পথে এই জিপটা নিয়ে আমরা ফিরে যাব। ম্যাথিউদ বলে, আমি জানতাম এখানে মোবাইলে নেটওয়ার্ক থাকবে না, তাই আমি স্যাটেলাইট ফোন নিয়ে এসেছি। যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমরা সাহায্যের জন্য ফোন করতে পারবো। এরপর সবাই জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু কিছু দূর যাবার পর রাস্তাটা শেষ হয়ে যায়। তারপর ম্যাথিউদ ঝোপঝাড়ে লুকানো একটি রাস্তা দেখতে পায়। এটা ম্যাপে দেখানো সেই রাস্তা, কিন্তু অ্যামি বলে, আমার মনে হয় না আমাদের এই রাস্তায় যাওয়া উচিত। কিন্তু এরিক বলে যে প্রত্নতান্ত্রিকরা হয়তো সেই প্রাচীন মন্দিরে কিছু গুপ্তধন পেয়েছে, সেই কারণে তারা হয়তো রাস্তাটা লুকিয়ে রেখেছে এবং সবাই সেই রাস্তায় এগিয়ে যায়। একটু এগিয়ে যাওয়ার পর তারা তাদের সামনে সেই প্রাচীন মন্দিরটা দেখতে পায়। অবশেষে তারা সেটা খুঁজে পেয়ে সবাই বেশ খুশি হয়। কিন্তু এই অভিশপ্ত মন্দিরটি একটি পিরামিডের মতো দেখতে এবং তারা উপরে হেনরির তাঁবুটাও দেখতে পায়। কিন্তু তারপর একটি লোক ঘোড়া নিয়ে বন্দুক হাতে এগিয়ে আসে। সে তাদের দিকে কোনো একটা অজানা ভাষায় চিৎকার শুরু করে। সে সম্ভবত জিজ্ঞেস করছে, তোমরা কে আর এখানে কেন এসেছো? কিন্তু তারা বুঝতে পারে না এবং তাকে টাকা দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আরও কিছু লোক তীর ধনুক হাতে সেখানে পৌঁছে যায়। ম্যাথিউ তার ফোনে হেনরির ছবি দেখায় এবং বলে যে তারা তাকে খুঁজতে এসেছে, কিন্তু সেই নেতা ছবিটা দেখে তার ফোনটি নিয়ে নেয়। তখন অ্যামি গোপনে তাদের একটি ছবি তোলে, যেটা দেখে তারা আরও রেগে যায়। দিমিত্রি মনে করে যে তারা হয়তো ক্যামেরা চাইছে, কিন্তু সে যখন ঝোপের মধ্যে দিয়ে পা রেখে অ্যামির ক্যামেরা নিয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করে, তখন তারা তাকে তীর ছুঁড়ে মারে এবং এরপর নেতা তাকে গুলি করে হত্যা করে। সবাই হতবাক হয়ে যায় এবং তারা ভয়ে দ্রুত পিরামিডের দিকে ছুটে যায়। তারপর উপর থেকে দেখে যে নেতার লোকেরা পিরামিডের উপরে আসে না, তাই তারা সেখানে নিরাপদ ছিল। কিন্তু তারা খুব ভয় পায় এবং তারা সম্পূর্ণ আটকে পড়েছিল। ম্যাথিউ তাঁবুতে গিয়ে হেনরিকে খুঁজে পায় না। তারা তখন স্যাটেলাইট ফোনের মাধ্যমে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু স্যাটেলাইট ফোন কাজ করে না। তাই সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ আর কোনো উপায় ছিল না এবং নেতার লোকেরা তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে। তারপর ম্যাথিউদ হেনরির মৃতদেহ দেখতে পায়। লাশটি ঝোপঝাড়ে ঢাকা ছিল। ম্যাথিউদ কাঁদতে শুরু করে এবং এটা দেখে সবাই হতবাক হয়ে যায়, কিন্তু তারা জানতো না পিরামিডের ঝোপঝাড় স্পর্শ করলেই তারা অভিশপ্ত হয়ে যাবে এবং এখানে তাদের বেঁচে থাকাটা অনেক কঠিন হতে চলেছে, কারণ তাদের কাছে খুব কম পানি ও খাবার অবশিষ্ট ছিল এবং নেতার সমস্ত লোকেরা পিরামিডের নিচে অপেক্ষা করছিল। এখান থেকে পালানো অসম্ভব ছিল। কিন্তু দিমিত্রি এখানে আসার সময়
তার বন্ধুর কাছে ম্যাপের একটা কপি রেখে এসেছিল। তারা আশা করেছিল যে দিমিত্রির বন্ধুরা হয়তো তাদেরকে খুঁজতে আসবে, তাহলে তাদের এখান থেকে পালানোর একটা সুযোগ হতে পারে। ঠিক তখনই তারা পিরামিডের গর্ত থেকে একটি ফোনের রিংটোন শুনতে পায়। ম্যাথিউস বলে যে হেনরির স্যাটেলাইট ফোন থেকে আসছে, যদি আমরা সেটা খুঁজে পাই তাহলে আমরা হয়তো সাহায্য পেতে পারি। এখানে একটি দড়ি বাঁধা ছিল, সম্ভবত হেনরি এটা ব্যবহার করত। এই দড়ির সাহায্যে ম্যাথিউসকে ধীরে ধীরে নিচে নামিয়ে দেয়, কিন্তু হঠাৎ দড়িটা ছিঁড়ে ম্যাথিউস নিচে পড়ে যায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এরপর কি করা উচিত তারা বুঝতে পারে না, কিন্তু তারা একটি পরিকল্পনা করে, দড়িটি পরীক্ষা করে এবং তারপর স্ট্যাসিকে নিচে নামাতে শুরু করে। কিন্তু নিচে সে পৌঁছানোর আগেই দড়িটি ছোট হয়, তাই তাকে লাফ দিতে হয়। আর লাফ দেওয়ার কারণে তার পা মারাত্মকভাবে আহত হয়। ম্যাথিউসের অবস্থা আরও খারাপ ছিল, তার মেরুদণ্ড এবং পা ভেঙে গেছে। স্ট্যাসি কোনোভাবে নিজেকে সামলে চিৎকার করে বলে, আমাদের একটা স্ট্রেচার তৈরি করতে হবে, না হলে আমরা ম্যাথিউসকে উপরে তুলতে পারবো না। সবাই ভাবে কিভাবে একটা স্ট্রেচার তৈরি করবে। এরপর অ্যামি বলে, আমাদের সাহায্য চাইতে ওই লোকেদের কাছে যেতে হবে। সে একাই নিচে নামতে শুরু করে এবং জেব তার সাথে যায়, কিন্তু এখন তাদের চারপাশে আগের চেয়ে অনেক বেশি লোক ছিল। যখন তারা পিরামিডের উপরে ছিল তখন কেউ তাদের কিছু করে না। তারা দুজনে সাহায্য চাইতে আসলে উল্টে তাদের উপর চিৎকার করে উপরে চলে যেতে বলে। অ্যামি ভয় পেয়ে যায় এবং বারবার অনুরোধ করার পরেও যখন তারা কিছু করে না তখন সে কিছু ঝোপঝাড় ছিঁড়ে তাদের দিকে ছুঁড়ে মারে। ঘটনাক্রমে সেটা গিয়ে একটি শিশুর গায়ে লাগে। এটা দেখে নেতার লোকেরা আতঙ্কিত হয়ে ছেলেটাকে চলে যেতে বলে, কিন্তু নেতা ছেলেটিকে সবার সামনে গুলি করে হত্যা করে। জেব এখন বুঝতে পারে যে এই লোকেরা ঝোপঝাড়গুলিকে ভয় পায় এবং সম্ভবত বিশ্বাস করে যে তারা সবাই তাদের দ্বারা অভিশপ্ত হয়েছে, এই কারণে তারা তাদের ফিরে যেতে দিচ্ছে না। তারপর দুজনে ফিরে এসে হেনরির তাঁবুর সাহায্যে একটি স্ট্রেচার তৈরি করে। তারপর তারা অ্যামিকে স্ট্রেচারে রেখে এবং ম্যাথিউসকে উপরে আনার জন্য নিচে পাঠায়। অ্যামি এবং স্ট্যাসি অনেক কষ্টে ম্যাথিউসকে স্ট্রেচারে শুয়ে উপরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে ম্যাথিউসের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল এবং তার চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না এবং রাত হয়ে যায়। তাই সিদ্ধান্ত নেয় যে সবাই ঘুমাবে, কিন্তু একজন করে জেগে থাকবে। যে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় এবং কোনোভাবে ভয়ঙ্কর রাত্রি কেটে যায়। কিন্তু পরের দিন সকালে স্ট্যাসির ক্ষত থেকে আগাছা গজায় এবং এরিক দ্রুত আগাছা টেনে বের করে দেয়। ওদিকে ম্যাথিউসের ভাঙা পা থেকেও একই রকম আগাছা গজায়, যা দেখে তারা হতবাক হয়ে যায়। জেব সময় নষ্ট না করে ম্যাথিউসের পা শক্ত করে বেঁধে দেয় এবং তারপর আগাছা ছিঁড়ে ফেলে। ঠিক তখনই গর্তের ভেতর থেকে হেনরির ফোনের রিংটোন বেজে ওঠে। জেব তৎক্ষণাৎ দুটি মশাল তৈরি করে স্ট্যাসি এবং অ্যামিকে দেয় আর বলে, নিচে গিয়ে ফোনটা নিয়ে এসো। তারপর তারা নিচে নেমে মশাল জ্বালিয়ে ফোনটি খুঁজতে শুরু করে, কিন্তু আগাছার মধ্যে ফোনটি খুঁজে পাওয়া বেশ কঠিন ছিল। তারপর তারা একটি মৃতদেহ দেখতে পায়। এটা হেনরির গার্লফ্রেন্ড, আর এই মেয়েটিকে আমরা মুভির শুরুতে সাহায্য চাইতে দেখেছিলাম। সে একটি ফোন ধরে আছে এবং তারা পরীক্ষা করে দেখে ফোনটি নষ্ট হয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই আবার সেই রিংটোন শুনতে পায়। তারা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা ভাবে ফোনটি তো ভেঙে গেছে, তাহলে শব্দটা কোথা থেকে আসছে। অ্যামি তখন লক্ষ্য করে যে শব্দটি ফোন থেকে নয়, বরং ঝোপের ফুল থেকে আসছে। কিন্তু ফুলটি স্পর্শ করার সাথে সাথেই সমস্ত ঝোপ হঠাৎ করে তাদের জাপটে ধরতে চায়, কিন্তু সে কোনোভাবে পালিয়ে দড়ির কাছে পৌঁছায়। এরপর জেপ এবং এরিক দ্রুত টেনে উপরে তুলে আনে। তারপর তারা সবকিছু ব্যাখ্যা করে। এরিক এবং জেপ অবাক হয়ে ভাবে যে একটি ফুল থেকে রিংটোন কিভাবে বাঁচতে পারে। এরিক বলে, এই জায়গাটি সত্যি অভিশপ্ত এবং আমরা ভেবেছিলাম এটা মিথ্যা গুজব। এখন আমাদের এখান থেকে যেমন করে হোক পালিয়ে যেতে হবে। তারপর সে অ্যামির কাছে তাঁবুতে পাওয়া জিপের চাবি চায়, কিন্তু জেব বলে, নিচে 50 থেকে 60 জন লোক আমাদের জন্য অপেক্ষা করছে, যারা আমাদের দেখা মাত্রই মেরে ফেলবে। নিচে নামাটা বেশি বিপজ্জনক হবে, তাই আমাদের অপেক্ষা করতে হবে দিমিত্রির বন্ধুর জন্য। যদি সে হোটেলে তাকে না পায় তাহলে তারা অবশ্যই এখানে খুঁজতে আসবে। সবাই একমত হয়। এরপর তারা তাদের সাথে আনা কিছু খাবার ভাগ করে খায়। এরপর এরিক বলে, আমরা যদি ম্যাথিউসকে বাঁচাতে চাই তাহলে আমাদের তার দুটি পা কেটে ফেলতে হবে, কারণ যদি এটা না করা হয় সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়বে এবং সে কয়েক ঘন্টার মধ্যে মারা যাবে। সবাই ভয়ে কাঁপতে থাকে, কারণ তাদের কাছে অজ্ঞান করার মতো কোনো মেডিসিন ছিল না। জেব বলে, আমি একজন মেডিকেলের ছাত্র, আমার জানা মতে মেরুদণ্ড ভেঙে গেছে, তাই নিচের অংশটি অবশ হয়ে আছে এবং আমাদের ছুরি দিয়ে এটা করতে হবে। ম্যাথিউস বলে, আমি আমার পা হারাতে প্রস্তুত, কিন্তু দয়া করে আমাকে বাঁচিয়ে নাও। এরপর জেপ এবং এরিক প্রথমে পাথর দিয়ে তার পায়ের হাড় ভেঙে ফেলে, তারপর ছুরি দিয়ে পা কেটে ফেলে। ম্যাথিউস এই সময়
প্রচণ্ড ব্যথা অনুভব করে, কিন্তু তা সহ্য করা ছাড়া তার কাছে আর কিছু করার ছিল না। এরপর দেখতে পায় যে ঝোপগুলো ধীরে ধীরে তার কাটা পা টেনে নিয়ে যাচ্ছে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এবং রাতে স্ট্র্যাশিকে ভয় পেতে দেখা যায়, কারণ তার একটি পায়ে আঘাত লেগেছে এবং তার ভেতরে এখনও ঝোপঝাড় রয়েছে বলে মনে করে। অ্যামি তাকে আশ্বস্ত করে যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং তাকে বিশ্রাম করতে বলে সে বাইরে এসে এরিকের সাথে কথা বলে। সে এরিককে জিজ্ঞেস করে, কেউ কি আমাদের বাঁচাতে আসবে? এরিক বলে, সত্যি বলতে কারো কাছ থেকে আশা করাটা অর্থহীন। আমরা যদি আমাদের জীবন বাঁচাতে চাই তাহলে যে কোনো মূল্যে এখান থেকে পালাতে হবে, না হলে আমরা সবাই একে একে মারা যাব। এই কথা শুনে অ্যামি কাঁদতে শুরু করে এবং এরিক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই স্ট্যাসি এসে তাদের একসাথে দেখে চিৎকার করতে শুরু করে, কিন্তু ওদিকে কেউ ম্যাথিউদের দিকে মনোযোগ দেয় না। আগাছা তার মুখে ঢুকতে শুরু করে এবং সে চিৎকার করতে পারে না। হঠাৎ জেপ এটা দেখে সাথে সাথে আগাছা টেনে বের করে নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, সে ইতিমধ্যে মারা গেছে। স্ট্যাসি চিৎকার করে বলে, আমিও এইভাবে মারা যাব, কারণ আগাছা আমার ভেতরে আছে আর তোমরা আমার কথা কেউ শুনছো না। কিন্তু তখন তার চিৎকার আগাছার ফুলের মধ্যে প্রতিধ্বনি হয়, যা খুবই ভয়ঙ্কর ছিল। পরদিন স্ট্যাসি সবাইকে ডেকে পেছনে দেখতে বলে, যেখানে আগাছা তার শরীরের ভেতরে ছিল এবং তারা বুঝতে পারে যে সেগুলো সারা শরীরে ছড়িয়ে পড়েছে। তাই সে অনুরোধ করে বলে, দয়া করে আমার ভেতর থেকে এগুলো কেটে বের করো। তারপর জেব তাকে বাইরে নিয়ে যায় এবং আগাছাগুলি বের করার জন্য ছুরি দিয়ে তার পা এবং পিঠ কেটে দেয়। স্ট্যাসি প্রচণ্ড ব্যথায় চিৎকার করে। সে তখন বলে যে আমার মাথার ভেতরে আগাছাগুলো অনুভব করছি এবং অন্য সবাই তার মাথার ভেতরে আগাছাগুলো চলতে দেখতে পায়, কিন্তু এগুলো অপারেশন না করে বের করা সম্ভব ছিল না। অতএব তারা তাকে আশ্বস্ত করে যে এটি কেবল তোমার মনের কল্পনা, কিন্তু স্ট্যাসি বুঝতে পারে যে তারা সবাই তাকে মিথ্যা কথা বলছে। তারপর সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন স্ট্যাসি লুকিয়ে বেরিয়ে আসে এবং তার ভেতরের আগাছাগুলো বের করার জন্য ছুরি দিয়ে নিজেকে কেটে ফেলতে শুরু করে। তখন তার চিৎকার শুনে সবাই বেরিয়ে আসে এবং দেখতে পায় যে সে তার শরীরের বেশ কয়েকটা অংশ কেটে ফেলেছে, কিন্তু সে এখনও জোর দিয়ে বলে যে কেবল আর একটু বাকি। এটা থেকে জেব তাকে থামাতে যায়, কিন্তু স্ট্যাসি রেগে গিয়ে তাকে আক্রমণ করে, যার কারণে তার হাত কেটে যায়। এরিক তাকে থামানোর চেষ্টা করলে সে ভুলবশত তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। এরিক সঙ্গে সঙ্গে মারা যায় এবং সে মারা যাওয়ার সাথে সাথেই ঝোপঝাড় তার দেহটা টেনে নিয়ে যেতে শুরু করে। এটা থেকে স্ট্যাসি অ্যামিকে অনুরোধ করে, দয়া করে আমাকে মেরে ফেলো। তার অবস্থা দেখে জেব অনিচ্ছা সত্ত্বেও এরিকের বুক থেকে ছুরিটা বের করে এবং স্ট্যাসিকে চিরতরে চুপ করিয়ে দেয়। সুখের মুহূর্তের জন্য আসা সমস্ত বন্ধুদের মধ্যে মাত্র 2 জন বেঁচে ছিল, কিন্তু এখন জেব একটি পরিকল্পনা করে। সে অ্যামি সারা শরীরে রক্ত মাখিয়ে দেয় এবং তাকে বলে, আমি নিচে গিয়ে তাদের কাছে সাহায্য চাইবার ভান করব, আর তুমি সুযোগ পাওয়ার সাথে সাথেই দৌড়াতে শুরু করবে এবং পিছনে ফিরে তাকাবে না। আর তুমি জিপটা খুঁজে পেলে জিপটা স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যাবে। এই মুহূর্তটা তাদের কাছে অনেক বেদনাদায়ক ছিল, কিন্তু এটাই ছিল তাদের শেষ আশা। অন্তত এইভাবে একটা জীবন বাঁচানো সম্ভব হবে। তারপর জেব তাকে নিয়ে নিচে নেমে আসে। দেখে মনে হয় সে হয়তো মারা গেছে। জেব তাকে নিচে রাখে এবং সকলের মনোযোগ তার দিকে নিয়ে আসার চেষ্টা করে। সবার দৃষ্টি জেপের দিকে আকৃষ্ট হবার সাথে সাথেই অ্যামি উঠে দৌড়াতে শুরু করে। তারা রেগে গিয়ে জেপের দিকে অসংখ্য তীর ছুঁড়ে মারে এবং সে ব্যথায় কাতরাতে থাকে। তারপর নেতে আসে তাকে গুলি করে হত্যা করে। ইতিমধ্যে অ্যামিও গুলির শব্দ শুনতে পায়, কিন্তু সবাই তার পেছনে ছোটে আর তার দিকে তীর ছুঁড়তে থাকে। জেব তাকে পেছনে না তাকিয়ে দৌড়াতে বলেছিল, তাই সে থামে না এবং অনেক দূর যাওয়ার পর জিপটার কাছে পৌঁছায় এবং ভাগ্যক্রমে জিপটা স্টার্ট হয়ে যায়। তারপর সে দ্রুত জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। তারপর সে তার মুখের উপর ঝোপঝাড় নড়াচড়া অনুভব করে। এর অর্থ হলো অন্যদের মতো সেও অভিশপ্ত হয়ে গেছে এবং ধীরে ধীরে সেও মারা যাবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই দিমিত্রির বন্ধুরা তাদের খুঁজতে খুঁজতে সেই অভিশপ্ত জায়গায় পৌঁছায়, কিন্তু তাদের কোনো ধারণা ছিল না যে এই জায়গাটি তাদের কিভাবে যন্ত্রণাদায়ক মৃত্যু দেবে। আর এই মুভিটা এই রহস্যের সাথে এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।